মধ্যে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেটি নিয়ে বাংলাদেশে কিংবা বাংলা ভাষাভাষী বিশ্বের যেখানে যারা আছেন তারা প্রতিদিন প্রতিক্ষণ খবর রাখছেন। এর মধ্যেই বাংলাদেশের যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি গতকাল নেদারল্যান্ডসে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য দিয়েছেন এবং প্রায় 52 মিনিট তিনি কথা বলেছেন, বিভিন্ন বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন সেখানে তিনি? পাশাপাশি অনেকদিন পরে নেদারল্যান্ডস আওয়ামী লীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের নেদারল্যান্ডস শাখাকে পুনর্গঠিত করে নতুন কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে ইউরোপ আওয়ামী লীগের প্রেসিডেন্ট যিনি ছিলেন, অনেক নেতারা এসেছিলেন। এসব নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি নেদারল্যান্ডস আওয়ামী লীগের বা বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ডস শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ খান। মুরাদ খান, আমি আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনি যদি একটু, আমি মূল আলোচনার মূল অংশে যাওয়ার আগে একটু জানতে চাচ্ছি যে গতকালকে ইউরোপ আওয়ামী লীগের যিনি নেতারা এখানে এসেছিলেন নেদারল্যান্ডে এবং আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন তারা, আপনি যে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই কমিটির কাঠামোটা কি এবং কিভাবে ঘোষণাটি হলো যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রবাসী রাজনীতি আমরা কেন করি বা প্রবাসী রাজনীতি আমাদের আসলে দরকার কেন, বিষয়টা হচ্ছে এখানে। আপনি জানেন যে বাংলাদেশ স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি প্রবাসীদের যে অবদান এটা অনস্বীকার্য। সেই 71 সাল থেকে শুরু করে যখন এদেশের মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছিল, জনমত সৃষ্টি করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে। সেই থেকেই কিন্তু আমরা বাংলাদেশের ক্রান্তি লগ্ন যে কোনো সময়, আপনি দেখেন বাংলাদেশের একটা ট্র্যাজেডি ঘটে গেছে 1975 সালে 15 আগস্ট, সেখানে আমরা প্রতিবাদ করেছি। তারপরে দুটি স্বৈরাচার সরকার, জিয়াউর রহমান এরশাদ এসেছিলেন, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এবং বর্তমানে যে খুনি ইউনূস ফ্যাসিস্ট সরকার, একটা অরাজনৈতিক ব্যক্তি অস্ত্রের মধ্যে দিয়ে লাশ ফেলে তিনি ক্ষমতা দখল করেছেন এবং মানবতার যে অধিকার দিন দিন খবর হচ্ছে, সাধারণ মানুষের জীবন আজকে দুর্বিষহ হয়ে উঠেছে, এগুলোর প্রতিবাদ আমরা করি। কারণ আমরা প্রবাসী থাকি, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের উন্নয়ন চাই, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে, সেই জন্যই আমরা কাজ করি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, সেখানে বাংলাদেশের রাজনীতি করার এবং বাক স্বাধীনতা বলতে কোনো কথা নাই। আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই, আপনাদের মতো স্বনামধন্য সাংবাদিক আছে সাহসের সাথে যে কথাগুলো বলছেন, আজকে অনেক সাংবাদিকরা নাই। আজকে বাংলাদেশের 53 বছর বয়সে এসে আমরা যা দেখতে পাচ্ছি, এখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু আজকে তার পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, সেই মুক্তিযুদ্ধে পরাজিত শত্রু আজকে দেশে ক্ষমতা এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী, তিনি আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা দেন এবং তার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আমরা যোগাযোগ রাখি। আজকের এই ক্রান্তি লগ্ন অবশ্যই দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য। এবং জননেত্রী শেখ হাসিনা, আপনি একটা কথা বলেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, না আমি একমত নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা দেশের সরকার থাকা অবস্থায় সেই সরকার হয় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হবে অথবা নির্বাচনের মাধ্যমে দিয়ে পতন হবে, কিন্তু তারপর একটা কথা থেকে যায় সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকেন তিনি ক্ষমতা হস্তান্তর করেন রাষ্ট্রপতির কাছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি। এই ডকুমেন্ট আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়াতে এবং জাতীয় পত্রিকায় সেনাবাহিনীর প্রধান বলেন এবং রাষ্ট্রপতি বলেন তারা কিন্তু প্রমাণ করতে পারেনি। সুতরাং আমার দেশে বাংলাদেশের বর্তমান বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, বিভিন্ন কারণে হয়তো তিনি এখন দেশে নেই, আজকে দেশে এই কারণেই নেই। আজকে তিনি যদি সেদিন দেশে থাকতেন, আজকে রক্তের বন্যা বয়ে যেত, আজকে বাংলাদেশে লাশ পড়তো। আমরা সেটা চাইনি, আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছি, এদেশে গণতন্ত্র ফিরে আসুক, এদেশে নির্বাচন হোক। আমরা সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে, তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে প্রবাসী সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। দেশের আজকে প্রতিটি সেক্টর, প্রতিটি স্তরে আজকে দুর্বিষহ করছে, আজকে দুর্নীতির ধামাডোল পিটাচ্ছে। আজকে নূতন নূতন ছোট ছোট ছেলেরা রাজনৈতিক দল গঠন করে তারা সব জায়গায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ রাজনীতি করার অধিকার পাচ্ছে না। এগুলো নিয়েই আমাদের কথা, এগুলো নিয়েই আমাদের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় এবং আমাদের পক্ষ থেকে প্রবাস জীবনে থেকেও আমরা আমাদের সময় বের করে আমরা রাষ্ট্রের জন্য, বাঙালি জাতির জন্য যেন শান্তি ফিরে আসে, যেন গণতন্ত্র ফিরে আসে, যেন নির্বাচন ফিরে আসে, সেই জন্য আমরা কাজ করছি। জি, আপনি যদি আপনাদের যে গতকালকে কমিটি গঠন করা হলো নতুন, এই কমিটিটা একটু বলেন যে কাঠামোটা কি এবং আপাতত কি লক্ষ্যে এই পরিবর্তনটা আনা হলো। বেসিক্যালি প্রবাসী সংগঠন রাজনীতি বলতে যেটা আমরা বুঝি বা আমরা করি, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সংবিধান অনুযায়ী
প্রবাসী রাজনৈতিক সংগঠন বলতে কোনো সংগঠন নাই, কিন্তু আমরা যেটা করি, আমরা তো সোশ্যাল কালচার পলিটিক্যাল অর্গানাইজেশন হিসাবে, আগে যেমন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ড শাখা, প্রতিটি রাজনৈতিক দল তাদের জনসমর্থন যারা রয়েছে বহির্বিশ্বে তারা একটা সংগঠন করতে পারতো। এটা আমরা করি না, আমরা করি নেদারল্যান্ডস আওয়ামী লীগ। এর মাধ্যমে দেশের জাতীয় দিনগুলো, এদেশের প্রবাসী যারা বাঙালি রয়েছেন তাদের সুখ দুঃখের পাশাপাশি থাকা থেকে শুরু করে এদেশের নূতন প্রজন্ম, বাংলাদেশের কৃষ্টি, সভ্য, সাহিত্য এবং শিল্পী এগুলো তুলে ধরার জন্য, ধরে রাখার জন্য, বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা আসলে মূলত জনগণের সামনে এদেশের প্রবাসীদের দিন আমরা রাজনীতি করি। এই আমাদের অবকাঠামো হচ্ছে, যেহেতু প্রবাসী রাজনীতি করার নিয়ম নাই, সেহেতু আমরা আগে যেটা ছিল নেদারল্যান্ডস আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ নেদারল্যান্ড শাখা, সেটা এখন পরিবর্তন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনিই পরিবর্তন করে দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পর্ক রেখে যে দেশে থাকো সেই দেশের আইন মেনে, এদেশের আইন মেনে আমরা রাজনীতি করি। সেই রাজনীতি কি সোশ্যাল পলিটিক্যাল কালচার, এই রাজনীতি আমরা করি, এটা সবাই পাশে থাকি। সেই জন্য আমাদের নাম হয়েছে এখন নেদারল্যান্ডস আওয়ামী লীগ। সুতরাং এটা নেদারল্যান্ডস আওয়ামী লীগ, নেদারল্যান্ডস একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু সোশ্যাল কালচারাল সংগঠন। সেই মোতাবেক সেই আইন মেনে, এদেশের আইন মেনে আমরা আমাদের যত কথা অভিমত আমরা ব্যক্ত করি। আপনি জানেন ইউরোপ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এদেশে কথা বলার অধিকার রয়েছে। এদেশের সমস্ত কিছু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ডেমোস্ট্রেশন করতে পারবেন, আপনার স্মারকলিপি দিতে পারবেন, যেগুলো আমরা দিচ্ছি। যেমন ধরুন আজকে বাংলাদেশের সেই জুলাই আগস্ট অবৈধ বিপ্লবের মধ্যে দিয়ে যে প্রতিবেদন জাতিসংঘ বের করেছে, তার প্রতিবাদ আমরা উত্তর দিয়েছি। তাদের প্রতিবেদনে ভোট হয়েছে, তারা সেখানে অনেক কিছু উল্লেখ করেছে যেটা আদৌ সত্য নয়, আমরা সে প্রমাণ আমরা সেখানে জমা দিয়েছি। ইউরোপিয়ান পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। নেদারল্যান্ডস, এটাকে বলা হয় দ্য সিটি অফ ল্যান্ড, সিটি অফ জাস্টিস, এটা বলা আইনের একটা দেশ। এখানে দি হেগ ইন্টারন্যাশনাল আইসিসি একটা আদালত রয়েছে, যেখানে আমরা আমাদের কথা বলতে পারি, আমাদের তথ্যগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি এবং সেখানে আমরা দিতে পারি। এবং তারা দেখবে, আন্তর্জাতিক কমিউনিটি আজকে দেখবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র বলতে কোনো কথা নেই। আজকে সবাই জানছে, আজকে ইউরোপ, আমেরিকা, সারা বিশ্ব জানছে বাংলাদেশে একটা জঙ্গিবাদের সরকার রাষ্ট্র কায়েম হয়েছে। যদি তাই না হতো, আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে ৭৫ সালের পর থেকে যতগুলো সরকার এসেছে বা সরকার পতন হয়েছে, তারপর কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, অথবা আর্মি ব্যাক 111 সরকার হয়েছে, অথবা এখন কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনি কি কখনো দেখেছেন বাংলাদেশের রাজনীতি যখন কোনো সরকার পরিবর্তন হয় এইভাবে একটা রাষ্ট্র ধ্বংস করা হচ্ছে? কখনো হয়নি। কখনো কোনো ছাত্রনেতা, আমরা রাজনীতি করেছি, আমরা গণঅভ্যুত্থানে ছিলাম, 90 বলেন, বিভিন্ন সময় বলেন, 96 তো বলেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি কোনো ছাত্রনেতা কিন্তু থানা দখল করে নাই, কোনো ছাত্রনেতা অস্ত্র লুট করে নাই, কোনো ছাত্রনেতা মানুষের বাড়ি গিয়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেনি, কোনো ছাত্রনেতা গ্রামে গিয়ে থানার ওসিদেরকে এবং শিক্ষাঙ্গনকে শিক্ষকদের অপদস্থ করেনি। কিন্তু এরা কারা? এরা সেই স্বাধীনতা পরাজিত শত্রু। এরা যদি জাতির জনকের বাড়ির যে 32 নম্বর, যে 32 সময় দেশের ইতিহাসের স্থপতি, যেটাকে বলা চলে বাংলাদেশের স্বাধীনতার কার্যালয়, যেখান থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজলুন্নেসা, সেখান থেকে সকল আন্দোলন সেই 66 সাল থেকে শুরু করে 71 পর্যন্ত ওই বাসাটি ছিল দেশের তীর্থস্থান, স্বাধীনতা মূর্ত প্রতীক। সেই বাসাটি যখন ভেঙে দিয়েছে 32, তখনই আমাদের আর কিছু বাকি থাকে না, এরা স্বাধীনতা পরাজিত শত্রু। আপনি এক এক করে দেখেন বাংলাদেশে এরা ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের চেতনার যত ইতিহাস রয়েছে তা ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধ যে স্মৃতিস্তম্ভগুলো সেগুলো ধ্বংস করেছে, এবং এখন পর্যন্ত তারা স্বাধীনতার বিরুদ্ধে এবং কি 72-এর সেই পবিত্র সংবিধানে তারা হাত দিতে চায়। তারা সংবিধান মানে না, তারা নূতন ইস্তেহার করতে চায়, নূতন তাদের অভ্যুত্থানে জুলে। এটা পারবেন, এটা সম্ভব না। এই দেশ বাংলাদেশ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন নির্যাতিত বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশটিকে, এই ইতিহাসকে ভুলে গিয়ে নূতন ইতিহাস সৃষ্টি করতে পারবেন না। তারা বলতে পারে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু তার পরক্ষণে কি করছে? আজকে দুর্নীতি বিশালভাবে চলছে। আজকে সরকারি কর্মসংস্থান, সেখানে কোনো তাদের সমন্বয় নাই, যা ইচ্ছা তাই করছে, তারা লুটে পুটে খাচ্ছে। এই সরকারকে প্রতিহত করতেই হবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, এবং এই সরকার যেন খুবই তাড়াতাড়ি পদত্যাগ করে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেয়। সেই জন্য আমাদের সোচ্চার, আমাদের কথা আমরা বলেই যাবো বহির্বিশ্ব নেতাদের সাথে। জি, গতকালকে যে আপনাদের প্রতিবাদ সভাটা হলো, সেখানে মূলত আপনারা এই বার্তা, এই কথাগুলি বলেছেন, আপনারা এই স্লোগানগুলো দিয়েছেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের যারা ওই সময় যারা ছিলেন সবার সঙ্গে কথা বলেছেন, এবং তিনি দীর্ঘ 52-53 মিনিট নিজে বক্তব্য দিয়েছেন, সেখানে বিভিন্ন বিষয় বলেছেন। কি বার্তা পেলেন তার বক্তব্যের মধ্যে থেকে? আপনাদেরকে কি বার্তা দিল? প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা একদম স্পষ্ট। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। তিনি বলেছেন এই প্রবাসীরাই বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা করে তুলেছে। বাংলাদেশ আজকে অর্থনৈতিক, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশের জিডিপি 7% গ্রোথ হয়েছিল।
বাংলাদেশের অর্থনীতিতে অনেক উন্নয়ন হয়ে গেছিল। এবং সেখানে তিনি যখন ক্ষমতা পদত্যাগ করার আগেই, মানে পদত্যাগ করেননি, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি রেখে এসেছিলেন প্রায় $43 বিলিয়ন। সেখান থেকে কমতে কমতে কোথায় এসেছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ছিল প্রবাসী বান্ধব সরকার। উনি সবসময় প্রবাসী ছিলেন। প্রবাসীদের মূল সমস্যাটা কি সেটা বঙ্গবন্ধু কন্যা বোঝে। আমরা এখন পর্যন্ত আমরা যদি প্রত্যেক দলের রাজনৈতিক নেতাদের হিসাব করি বা দেখি তারা যে বিভিন্ন দেশে থাকে, তাদের সঙ্গে কিন্তু জনগণের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক ছিল না। বঙ্গবন্ধুর কন্যা আমাদের সাথে সেই সম্পর্ক ছিল। আজকে দেখেন পাসপোর্ট বলেন, ডিজিটাল সিস্টেম করতে গিয়ে আজকে প্রবাসীরা আমরা অনেক খুশি, কারণ এটা আমাদের জন্য খুবই দরকার। আগে যে একটা অবৈধ কাজ হতো বিভিন্ন জায়গায়, একে টাকা দাও ওকে টাকা, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা দূতাবাস সুন্দরভাবে কাজ করতেছিল আওয়ামী লীগের সময়। এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা করে গেছেন। তার কথা একটাই, এই দেশের ক্রান্তি লগ্নে তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বিগত দিনের মতো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমাদের একসাথে থাকতে বলছে এবং কাজ করতে বলছে। এবং বহির্বিশ্বে ওই দেশের আইন মেনে ওই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কি করে দেশে শান্তি ফিরিয়ে আনা যায় সেই বার্তা তিনি দিয়েছেন। গতকালকে আপনাদের এই নেদারল্যান্ডের এই প্রতিবাদ সমাবেশে অন্যান্য আশপাশে অনেক আরো কোন দেশের নেতারা এসেছিলেন, কারা কারা এসেছিলেন সেখানে? আমরা এখানে ইউরোপের প্রায় 30টা দেশে আমাদের সংগঠন রয়েছে এবং বিভিন্ন দেশের আমাদের মুরব্বীর সংগঠন। ইউরোপের মধ্যে হচ্ছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, যেতে সভানেতৃত্ব করেছেন। আমাদের দেখা দেখি অন্যান্য রাজনৈতিক সংগঠন তারাও এগুলো করেছে, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, অন্যান্য দল। এখানে জার্মান থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে এবং অন্যান্য দেশ থেকে প্রতিনিধি ছিল। এখানে প্রথম আমাদের কথাটা ছিল প্রতিবাদ সভা, এবং প্রতিবাদ সভা হয়েছে। এই প্রতিবাদ সভা আমরা স্বতঃস্ফূর্তভাবে সব দল অংশগ্রহণ করি এবং বিভিন্ন দেশে প্রতিনিধি থাকে, তাদের স্মারক থাকে, তাদের কথা থাকে, সেই পয়েন্টগুলো আমরা লিখেই বাংলাদেশ থেকে সব ডকুমেন্ট এনেই আমরা এই দেশের নেতাদের সঙ্গে আমরা কথা বলি। এখানে বোধহয় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি তিনিও এসেছিলেন, উনি কি বললেন আপনাদের? সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, তারা নিরসভাবে কাজ করে যাচ্ছে দলের জন্য। তাদের কথা স্পষ্ট, আমরা ইউরোপে আওয়ামী লীগ পরিবারে যারা আছি এবং সাংগঠনিকভাবে যারা সক্রিয় তাদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে। এদেশের বিভিন্ন সংস্থা রয়েছে, দাতা সংস্থা রয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা তাদেরকে বলছি কোথায় কি হচ্ছে। তাদের কাছে যে সরকারি পক্ষ থেকে যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হচ্ছে সেই ডকুমেন্ট 50% মিথ্যা এবং গুজব এবং ভুয়া, সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি আমাদের ডকুমেন্টগুলো দিয়ে। যে আপনারা যেখানে বলেছেন যে বাংলাদেশে পুলিশ মানুষকে হত্যা করেছে, না, পুলিশ মানুষকে হত্যা করে না। যদি হত্যা করে পুলিশ কেন 3.5 পুলিশ হত্যা করেছে? বাংলাদেশের ইতিহাসে যতগুলো অভ্যুত্থানে কখনো কিন্তু পুলিশ ফাঁড়িতে, পুলিশ থানায় গিয়ে আগুন ধরে নাই। আপনি দেখেন, আপনার নরসিংদী জেলখানার সামনে পুলিশের সঙ্গে প্রায় 3.5 ঘন্টা যুদ্ধ করেছে। এরা কারা? সাধারণ ছাত্র এই যুদ্ধ করেন, এই অস্ত্রবাদী জঙ্গিবাদী কারা? এই ডকুমেন্টগুলো আমরা যখন দেখি, বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুক আছে, সেগুলো আমরা তাদেরকে দেখাই এবং তারাও বুঝতেছে, তারাও বলছে এখানে ঘটনা তো অন্যরকম। আজকে ইংল্যান্ড পার্লামেন্টে কি বলেছে? তারা তো বলেছে এটা জঙ্গিবাদের সরকার দিকে যাচ্ছে এবং জঙ্গিবাদরাই এটা ঐক্যবদ্ধ ভাবে একটা লাশ ফেলে সাধারণ মানুষকে হত্যা করে তারা ক্ষমতা দখল করেছে। এটা দিন দিন প্রমাণ হচ্ছে। আমরা সেই কাজগুলাই চেষ্টা করছি সবার সামনে তুলে ধরার। জি, আমি শেষ পর্যায়ে যদি আপনি একটু বলেন যে নেদারল্যান্ডে তো আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি আছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত, এই আদালতে এর আগে বিভিন্ন সময় যেমন আমরা দেখেছি ডক্টর ইউনূসের অপকর্মের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কিছু অভিযোগ দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা এদিকে কিভাবে নজর রাখছেন এবং আপনাদের কার্যক্রমটা এদিকে কতটা, এইসব নিয়ে সক্রিয়তা কিরকম আছে? আমাদের যে সংস্থাগুলো এখানে অভিযোগ দাখিল করেছেন, সেখানে আমাদের সাথে, আমাদের পক্ষ থেকে যারা করছেন তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমরা ওই তো বললাম, আমরা সে গভর্নমেন্ট যে ডকুমেন্টগুলো দিচ্ছে তার বিরুদ্ধে সত্য ডকুমেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং জমা দিয়েছি। এখন কথা হলো আন্তর্জাতিক আদালতে এখানে কিন্তু যে কোনো মামলা নেয় না, একটা অভিযোগ নিতে পারে। সুতরাং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে অভিযোগ দাখিল করতে চাচ্ছে বা করেছিল, তারা সেখান থেকে কিন্তু সরে গেছে। বাংলাদেশের যে ট্রাইব্যুনাল তারা করছে, এই ট্রাইব্যুনাল থেকে কিন্তু তারা এখন আর সেই আন্তর্জাতিক আদালতে তারা আনতে চাচ্ছে না। কারণ প্রথমেই দেখেন, আপনি যদি বলেন এতগুলো লোক হত্যা করা হয়েছে, মামলা আসামি করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কি ছিল হত্যাকাণ্ডে? তিনি ছিল না। প্রত্যেকটা মামলার হত্যাকাণ্ডের আসামি করা হয়েছে 1 নম্বর তাকে দিয়েছে, তিনি তো কোথায় ছিল না। 5 তারিখের পরে তো তিনি নাই। 5 তারিখের পরে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, বাড়িঘর ধ্বংস করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, দোকানপাট ধ্বংস করা হয়েছে, মব জাস্টিস করে দেশের শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, এগুলোর জন্য তো আমরা দায়ী। এগুলো জানি তো ডক্টর ইউনূস সরকার, এই অবৈধ ইউনূস সরকার সে দেন। শুধু এখানে আন্তর্জাতিক আদালতে তারা ব্যর্থ হবে এই কারণেই। আপনি দেখেন, একটা লোক যখন হত্যাকাণ্ড সংগঠিত হয় বা কাউকে খুন করা হয়, একটা পোস্টমর্টম রিপোর্ট থাকতে হবে। সেই পোস্টমর্টম রিপোর্টে কিন্তু উল্লেখ থাকে, এই গুলিটা একটা নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, কারা গুলি করেছে, পুলিশের গুলি
না অবৈধ কোনো গোষ্ঠীর গুলি। সুতরাং এগুলো তারা প্রমাণ করতে পারছে না। আপনি দেখেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে অমুক জায়গায় অমুকজন মারা গেছে, কিন্তু সেই লোকগুলো ফিরে আসছে। সুতরাং এদের এই যে তথ্যটা, এই তথ্যটা এখন বিশ্বাসযোগ্য নয়, যে কারণে তারা এদিকে আমার মনে হয় না তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে এসে তারা কোনো কিছু প্রমাণ করতে পারবে, কারণ সেইটা তাদের হাতে নেই। কত লোক মারা গেছে, কাদের হাতে মারা গেছে, সে পোস্টমর্টম রিপোর্টটা কি, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত জনগণের সামনে উপস্থিত করতে পারেনি। সুতরাং এখানে তাদের দুর্বলতা রয়েছে, যে কারণে তারা এখানে আমার মনে হয় না আমরা যে তথ্যগুলো দিচ্ছি আন্তর্জাতিক মহলে, এটা হচ্ছে বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী দিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে দেখেন বাংলাদেশের সাংবাদিক সমাজ যেভাবে স্বাধীনতা পেয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে, আজকে অনেক সাংবাদিকের ভয়, তারা কথা বলতে পারছেন না। অনেক সাংবাদিক তারা চাকরিচ্যুত করেছে। অনেক টেলিভিশন, বাংলাদেশের কয়টা টেলিভিশন ছিল, কয়টা অনলাইন পত্রিকা ছিল, কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকার আমলে কত শত শত চ্যানেল আজকে হয়েছে। আর কেন হয়েছে? আওয়ামী লীগের সময় কথা বলার অধিকার ছিল। আজকে টকশোতে, আমরা সেদিন টকশোতে দেখতাম মানুষ কত ভাবে কথা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে। কই, এখন তো কেউ টকশোতে কথা বলতে পারে না। এখন তো কোনো সাংবাদিক তার সত্য বস্তু সংবাদ পরিবেশন করতে পারে না। তারা শুধু তারা সরকার যেভাবে বলছে সেভাবেই তারা প্রচার করছে। দেখা যাক সামনে কি হয়। আমরা তথ্য সংগ্রহ করছি, এবং এটা আমার শেষ কথা, আমার মনে হয় যে আন্তর্জাতিক আদালতে তারা সুবিধা করতে পারবে না।